সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হন একজন বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের শেষে জানব কিছু চাকরির খবর। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পেশা হিসেবে কৃষি অফিসার। এই আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রামের উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, একজন শিক্ষার্থী কেন আসলে কৃষিকে পেশা হিসেবে বেছে নেবে? আমরা সবাই জানি যে একটি দেশের মূল চালিকা শক্তি অর্থনীতিতে কৃষি, এবং কৃষির মাধ্যমেই আজকে আমরা যে উন্নত শিখরে পৌঁছেছি দেশে, সেটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি কৃষির মাধ্যমেই। আমাদের দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক ধরনের পেশাই রয়েছে। আমি মনে করি যে এখানে কৃষি একটি নোবেল প্রফেশন, এবং কৃষিতে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে অনেক স্কোপ আছে। একজন শিক্ষার্থী যদি কৃষি বিষয়ক পড়ালেখা করেন, সেক্ষেত্রে তাদের সরকারি, বেসরকারি এবং বিসিএস থেকে শুরু করে ব্যাংকগুলোতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করছেন। এছাড়াও কৃষিতে আমরা দেখেছি যে শিক্ষকতা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান, সেখানেও যথেষ্ট স্কোপ রয়েছে। আর আমরা দেখতে পাই যে প্রচুর কৃষি উদ্যোক্তা রয়েছেন, যারা শুধু চাকরির পিছনে তারা ছোটেননি, তারা উদ্যোক্তা হিসেবেও চাকুরিকেও ছাড়িয়ে গিয়েছেন কৃষিক্ষেত্রে। সেক্ষেত্রে আমি মনে করি যে কৃষিতে যদি কেউ পড়ালেখা করে, সেক্ষেত্রে শুধু চাকরির বাজার নয়, উনি একজন উদ্যোক্তা হিসেবে এবং দেশের বাইরেও প্রচুর সুযোগ রয়েছে। একজন শিক্ষার্থী কৃষি বিষয়ে পড়াশোনা করার পর বর্তমানে আসলে তার চাকরির বাজারে কেমন সুযোগ রয়েছে? চাকুরির ক্ষেত্রে আমি বলি, যেটা আমাদের চাকুরি সরকারি, বেসরকারি, ব্যাংকসমূহ, এবং আমরা যেটা সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিসিএস এর কথা আমরা চিন্তা করতে পারি। এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা করার সুযোগ রয়েছে, স্কুল কলেজগুলোতে শিক্ষকতা করার সুযোগ রয়েছে। উন্নয়ন প্রতিষ্ঠান আমরা দেখেছি যে যেমন আরডিএ, তারপর বিআরডিবি এবং বিভিন্ন এনজিওগুলোতে কৃষির ভালো স্কোপ রয়েছে। এছাড়াও কৃষি ব্যাংকগুলোতে এই বিষয়ক প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও বেসরকারি, সরকারি অনেক ব্যাংকে কৃষি বিদ্যালয়ে চাকরি করছেন। বেসরকারি ক্ষেত্রেও আসলে কেমন সুযোগ রয়েছে যদি একটু বলেন? বেসরকারি কথা যদি বলে থাকি, আমাদের নিজস্ব স্কোপ যেমন বিভিন্ন কীটনাশক কোম্পানিগুলো রয়েছে, শিল্প মন্ত্রণালয়ের কিছু জায়গা রয়েছে যেখানে সার বিষয়ক হয়তো কেরিয়ার গঠন করা যেতে পারে। এছাড়াও এনজিওগুলোতে কৃষিবিদদের ভালো স্কোপ রয়েছে। আর দেশের বাইরে যদি কেউ চাকরি করতে যেতে চায় এই বিষয় নিয়ে পড়াশোনা করার পর, সেক্ষেত্রে কেমন সুযোগ রয়েছে? দেশের বাইরে বিশেষ করে টেকনিক্যাল যে সাইটগুলো খুব মূল্যায়ন করে তারা। ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলোর পাশাপাশি কৃষিবিদদেরকে কিন্তু মূল্যায়ন করে। যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশগুলোতে কৃষিবিদদের ভালো স্কোপ রয়েছে এবং ফুল ফান্ডেড যে স্কলারশিপগুলো, এটা কৃষিবিদদের জন্য খুব অ্যাভেলেবল। এবং ওখানে মাস্টার্স, পিএইচডি এগুলো করার পরে দেখা যাচ্ছে যে তারা পোস্টডক করে গবেষক হিসেবে কাজ করতে পারছে, এগ্রিকালচার কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে কৃষিবিদদেরকে স্কিল বেসড অনেক চাকরিতে তারা যোগদান করতে পারছে। একজন কৃষি যখন পড়াশোনা অনার্স শেষ করে, এরপরে যদি উনি দেশে অথবা বিদেশে উচ্চশিক্ষা করতে যেতে চায়, সেক্ষেত্রে আসলে কেমন সুযোগ রয়েছে? দেশে যে সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোতে অনার্স, মাস্টার্স সহ পিএইচডি পর্যন্ত করার সুযোগ রয়েছে। দেশের বাইরে আপনি যেমনটি বললেন যে দেশের বাইরে কিভাবে, দেশের বাইরে দেখা যাচ্ছে যে পিএইচডি করার জন্য বা মাস্টার্স করার জন্য অনেকেই যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যাচ্ছে, এবং এর সাথে সাথে তারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন
কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে তারা কনসালটেন্ট হিসেবে কাজ করছে। এছাড়াও দক্ষ কর্মী হিসেবেও বিভিন্ন জায়গায় যে ফার্মগুলো আছে এগ্রিকালচার ফার্মিংয়ে, সেখানে তারা দক্ষতার সঙ্গে কাজ করছে। একটু আপনাকে জানতে চাইবো, একজন শিক্ষার্থী যদি চায় যে কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করবে, এই ক্ষেত্রে তার প্রস্তুতিটুকু কিভাবে হবে? একজন শিক্ষার্থী প্রথমেই তাকে মনস্থির করতে হবে উনি কৃষি রিলেটেড পড়ছে কিনা। কারণ হচ্ছে যে আমরা জানি যে কৃষি একটি, প্রথমেই বলেছি, নোবেল প্রফেশন। এছাড়াও কৃষি আমাদের সবুজ এবং গাছপালা এবং সরাসরি কৃষকের সঙ্গে যুক্ত। তো সেক্ষেত্রে আগে মনস্থির করতে হবে যে হ্যাঁ, আমি শেষ পর্যন্ত কৃষিতে আমরা থাকব। সেক্ষেত্রে অবশ্যই সায়েন্স রিলেটেড পড়ালেখা করতে হবে এবং সায়েন্সের ক্ষেত্রে যেখানে হায়ার ম্যাথ থাকাটা খুব জরুরি। অনেকে দেখা যাচ্ছে যে হায়ার ম্যাথটা না নিয়ে অন্য কোনো, যেমন বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স নেয় অপশনাল হিসাবে। সেখানে আমাদের কৃষি যদি কেউ পড়তে চায়, অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। এরপর আসলে এরপরে এসএসসি এবং এইচএসসির পরে কিভাবে পড়বে যদি একটু? এটা এইচএসসির পরে সাধারণত দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষাগুলো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতেও পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে দেখা যাচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও কৃষি বিষয়ক পড়ালেখা করানো হচ্ছে। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ আছে এবং এখানে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো অনুষদেই কৃষি বিষয়ক পড়ানো হয় এবং সরাসরি কৃষিতে পড়ে বিভিন্নভাবে কৃষি কেরিয়ার গঠন করা যেতে পারে। আচ্ছা, বর্তমান বিশ্বে তো কৃষির গুরুত্ব তো আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে আসলে কৃষি অফিসারের গুরুত্ব কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে? চাকরির বাজার বলেন বা পুরো শুধু বাংলাদেশ না এবং পুরো বিশ্বের ক্ষেত্রেই আসলে কেমন গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে? কৃষি যে কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বিসিএস এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে আমরা প্রথমে যোগদান করি। এরপরে একটি নির্দিষ্ট সময় পরে উপজেলা কৃষি অফিসার হিসেবে পদায়ন হয়। এখানে যেটি আমি বলবো যে উপজেলা কৃষি অফিসার হিসাবে সরাসরি মাঠে কৃষকের সঙ্গে কাজ করার একটি সুযোগ হয়। এছাড়াও কৃষি বিষয়ক যত ধরনের আমাদের উপকরণ বিতরণ এবং যত কৃষি রিলেটেড আমাদের বিষয়গুলো আছে, এটা কৃষি অফিসারের মাধ্যম দিয়েই মাঠে এটা দেয়া হয়। এছাড়াও আমাদের কৃষি যে উন্নয়নের দিকে গিয়েছে আমি মনে করি, সেখানে উপজেলা কৃষি অফিসারের ভূমিকা আমি মনে করি প্রধান। কারণ ওনার সুযোগ যেটি থাকে সেটা হচ্ছে সরাসরি কৃষিকে মাঠ পর্যায়ে নিয়ে বাস্তবায়ন করা এবং উন্নত যে প্রযুক্তিগুলো আছে, যেগুলো আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এছাড়াও আমরা বৈদেশিক যে সকল প্রযুক্তি আছে, এগুলোকে মাঠে বাস্তবায়ন করা কিন্তু ওনার পক্ষে সম্ভব, যেটা অন্য কেউ সেভাবে সরাসরি করতে পারবেন না। শুধু চাকরি ক্ষেত্রে নয়, একজন কৃষি অফিসার কি উদ্যোক্তাও হতে পারে কিনা? কৃষি অফিসার আসলে আমাদের সরকারি চাকরির মাধ্যমে আমাদের কিছু বিধিনিষেধ থাকে, সরাসরি ব্যবসা করা বা এরকম হয়তো সুযোগ না থাকলেও যেটা সম্ভব সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরি করা সম্ভব। আপনারা জানেন যে এখন দেশে আমাদের চাকরির বাজারটা কিন্তু খুব সীমিত। প্রচুর গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে অনেক বাধা আছে। সীমিত বাজার থাকার কারণে আমি মনে করি যে উদ্যোক্তা হিসেবে একটি মানুষ কৃষিতে আসতে পারেন এবং অনেক স্কোপ রয়েছে। চাকরি ছাড়াও উদ্যোক্তা তার যে অর্থনৈতিক অবস্থা আমি মনে করি অনেক বেটার হয়ে থাকে। এক্ষেত্রে একটু আপনার কৃষি অফিসার হয়েছেন, আপনার জার্নিটুকু একটু জানতে চাই যে আপনি কিভাবে কৃষি অফিসার হলেন এবং আপনার শুরু থেকে আগ্রহ কেমন ছিল, সেটি একটু যদি আমাদের দর্শকদের জন্য বলেন। আমি প্রথমে বলেছি যে কৃষিতে যেতে গেলে প্রথম থেকে একটা মনস্থির করা প্রয়োজন, সবুজকে ভালোবাসতে হবে, কৃষিকে ভালোবাসতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। আমার ছোটবেলা থেকেই গাছ, সবুজ, কৃষকের প্রতি আমার একটা আগ্রহ ছিল এবং আমি যখন আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি যখন পড়ালেখা করতাম আমার বায়োলজি, বোটানি এগুলো খুব ভালো লাগতো। এ থেকে ধীরে ধীরে আগ্রহ জন্মায়।
আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়ালেখা করেছি। তো ওখানে আমি আমার একজন রিলেটিভ থাকতেন, ওনার কাছেও আমি কৃষি বিষয়ক যেহেতু উনি ওই বিষয়ে পড়ালেখা করতেন, ওনার কাছে আমি শুনেছি কৃষি বিষয়ক এবং কি কি স্কোপ আছে এই বিষয়ক, এছাড়াও সরাসরি কিভাবে কৃষিতে কাজ করা যায় আমি ওনার কাছ থেকে শুনে আমি আগ্রহ আমার জন্মেছে। এবং আমি যখন আমাদের ভর্তি পরীক্ষা হয় আমি অন্যান্য যে সকল আছে বিশ্ববিদ্যালয় ওটার পাশাপাশি ওখানে দিয়েছিলাম। তো যখন আমার কৃষি বিশ্ববিদ্যালয় আমার হয়েছে আমি আর অন্য কোথাও ট্রাই করিনি, আমি ওখানে পড়ালেখা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি বিশেষ কৃষিতে আসতে সক্ষম হয়েছি। এখন আমি মনে করি আমি অনেকটাই গর্বিত যে আমি সরাসরি কৃষকের সঙ্গে কাজ করতে পারছি। বাংলাদেশের বা বৈশ্বিক পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে নিরাপদ খাদ্য প্রস্তুতে বা এই ক্ষেত্রে আসলে কৃষি অফিসারের ভূমিকা কতটুকু রয়েছে? আমরা সবাই জানি আমরা প্রথমত দুটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রথমত হচ্ছে নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা, এটা হচ্ছে দুইটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তো সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তার বিষয় যদি আসি, সেখানে আমাদের উপজেলা কৃষি অফিসার হিসাবে আমাদের কৃষকের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সরাসরি কাজ করার সুযোগ রয়েছে। কৃষককে বোঝানো সম্ভব যে কিভাবে নিরাপদ উপায়ে ফসল উৎপাদন করলে আমরা নিরাপদ খাদ্য পেতে পারি। এবং খাদ্য নিরাপত্তার কথা যদি বলি, আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, আপনারা জানেন সবাই, এবং সেটা কিন্তু কৃষি বিভাগের মাধ্যমেই সম্ভব হয়েছে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার। সেক্ষেত্রে নিরাপদ কৃষি এবং খাদ্য নিরাপত্তা বা কৃষিতে নিরাপত্তা সেটা আমাদের কৃষি সমৃদ্ধি দপ্তর এবং উপজেলা কৃষি অফিসারের হাত দিয়ে আমি মনে করি বাংলাদেশে এগিয়ে গিয়েছে। শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শটা একটু জানতে চাইবো, যদি কেউ কৃষিতে পড়তে চায়, কৃষিতে আগ্রহী হয়ে থাকে, তাদের জন্য আপনি একটু কি বলবেন? আমি প্রথমে বলেছি কৃষিতে কেরিয়ার কিন্তু ব্যাপকতা রয়েছে। এখানে যেমন ব্যাংক সেক্টর, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ দেয় যে সকল প্রতিষ্ঠান এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ রয়েছে। আমরা আসলে বাংলাদেশের মানুষ হিসেবে লেখাপড়ার ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি হয়তো আমরা একটা ভালো চাকরি করব। সেটা যদি চিন্তা করে থাকি, একটি ব্যাপকতা রয়েছে কৃষি কেরিয়ারে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা কৃষিকে অবশ্যই বেছে নিতে পারি কেরিয়ার হিসাবে। এছাড়াও যেহেতু উদ্যোক্তা হিসাবে আমি কৃষিতে আমাদের কেরিয়ার গড়তে পারি, এছাড়াও যেহেতু এটা টেকনিক্যাল পেশা, আমি নিজেও একটা ফার্মের মাধ্যমে নিজের কেরিয়ার গড়তে পারি। এছাড়াও যেহেতু বিসিএসের মাধ্যমে টেকনিক্যাল এবং সাধারণ দুইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারছি, আমি মনে করি একজন শিক্ষার্থীকে অবশ্যই কৃষি কেরিয়ারকে বেছে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। কেউ যদি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করার পরে যদি সে চাকরি না করে উদ্যোক্তা হতে চায়, সেক্ষেত্রে আসলে কেমন সুযোগ রয়েছে এবং এরকম বাস্তব কোনো উদাহরণ রয়েছে কিনা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। আমি এখন বর্তমানে কর্মরত আছি পটিয়া, চট্টগ্রাম। সেখানে আমি একজন কৃষক, অনেকজন কৃষকই আছেন, ওনারা লেখাপড়া করে ওনারা বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওনারা যখন আমাদের কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন কিছু জেনেছেন এবং ওনারা যখন আমাদের বিভিন্ন প্রশিক্ষণে এসেছেন, ওনারা জানতে পেরেছেন যে কৃষিতে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। এখন আলহামদুলিল্লাহ তারা বিদেশে যাওয়ার জন্য কোনোভাবেই চেষ্টা করছেন না এবং তাদের যেভাবে অর্থনৈতিক উন্নতি হয়েছে উদ্যোক্তা হিসেবে তারা বেশ এগিয়ে গেছে। এবং আমি মনে করি যে যে টেকনোলজিগুলো এখন আমরা মাঠে দিচ্ছি সেটার মাধ্যমে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য আমার মনে হয় যথেষ্ট। আমি একজন কৃষকের নাম বলতে পারবো, আব্দুল জব্বার। উনি প্রথমে লেখাপড়া শেষ করে বিদেশে যেতে চেয়েছিলেন, কোনো কারণে উনি যেতে পারেননি, কিন্তু আমাদের মাধ্যমে আজ উনি বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে উনি আজকে সফল উদ্যোক্তা। আপনার কাছে একটু জানতে চাইবো, এই কৃষি বিষয় নিয়ে পড়াশোনার পর অনেকেই তো গবেষণা করতে চায়, গবেষণার কেমন সুযোগ রয়েছে এবং বিদেশেও যদি কেউ স্কলারশিপ নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আসলে কেমন সুযোগ রয়েছে যদি একটু বলেন। গবেষণা প্রতিষ্ঠান কিন্তু প্রচুর রয়েছে বাংলাদেশে। তার মধ্যে আমরা বলতে পারি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, তুলা গবেষণা, পাট গবেষণা, এরকম অনেক গবেষণা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে যেখানে শুধুমাত্র কৃষি রিলেটেড গবেষণা করা হয়।
আমি মনে করি যে একজন গবেষণা করার জন্য এই সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এবং যারা কৃষি রিলেটেড কেরিয়ার করতে চায় এসব প্রতিষ্ঠানে ভালো স্কোপ রয়েছে। এছাড়াও একটি দেশের টেকনোলজিগুলোকে সমৃদ্ধি করা বা নতুন কিছু আবিষ্কার করার মধ্যে একটি আনন্দ রয়েছে, সেক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠানগুলোর ভালো ভূমিকা রয়েছে এবং কৃষি রিলেটেড যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারা নতুন নতুন জাত উদ্ভাবন, তারপর টেকনোলজি বের করা, তাদের খুব ভালো ভূমিকা আছে। এবং দেশের বাইরে বিভিন্ন দেশ কৃষিবিদদের ভালো স্কোপ দিচ্ছে, ফুল ফান্ডেড স্কলারশিপ সহ সেখানে গিয়ে অনেকে খুব ভালো কেরিয়ার করেছে। এই ধরনের উজ্জ্বল উদাহরণ প্রচুর রয়েছে। এখন বর্তমানে যারা কৃষি নিয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য কোনো পরামর্শ রয়েছে কি আপনার? কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে এটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিভিন্ন প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানেই কৃষিবিদ কাজ করছেন এবং ভালোভাবে কাজ করছেন, তাদের সফলতাও রয়েছে। আমি মনে করি যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তার থেকেও মনে করি একটি ব্যাপক স্কোপ রয়েছে এই কৃষিতে, যার ফলে আমি মনে হয় যে ওনারা শুধুমাত্র সরকারি বেসরকারি চাকরি নয়, উদ্যোক্তা হিসেবে ওনারা নিজেকে গড়ে তুলতে পারবেন। আমাদের অনুষ্ঠানটি যারা দেখছে সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে একটু যদি বলেন? প্রথমত যে কোনো পেশা বা কেরিয়ার করতে গেলেই ভালো ফলাফল করতে হবে আমি মনে করি। তো যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা প্রথমত লেখাপড়া ভালো করে করতে হবে। যে কোনো কিছুতেই, আমি আজকে চাকরি ক্ষেত্রে বলি বা যে কোনো কেরিয়ারই, পড়ালেখাটা ভালোভাবে করে ভালো ফলাফল করাটা জরুরি। এবং যদি এখন সে এসএসসি লেভেলেও থাকে অথবা আরও মানে বৃহৎ কিছুতে থাকে, পড়ালেখার বিকল্প নিয়ে আমি মনে করি। এবং প্রথমে প্ল্যান করে নিতে হবে যে আমি আমার কেরিয়ার কিভাবে করতে চাই। আর সবচেয়ে বড় বিষয় যে যদি কারো আগ্রহ না থাকে কোনো বিষয়ে, জোর করে পড়ালেখা করলে তার সেই বিষয়টি সামনে এগিয়ে যাওয়া কষ্টকর হয়। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি সবুজকে ভালোবাসতাম, গাছকে আমার ভালো লাগতো, আমি কৃষির দিকে গিয়েছি। আমি মনে করি প্রথমত আমাকে ভাবতে হবে যে আমার কোনটা ভালো লাগে এবং সেটা স্কোপ কতটুকু এবং কোন বিষয়টা আমি ভালো বুঝতে পারি। সেক্ষেত্রে সেগুলোকে সামনে রেখে পড়ালেখা করে যেতে হবে এবং একটি লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য থাকা ছাড়া আসলে একজন শিক্ষার্থী হিসেবে ভালো করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে পড়ালেখায় চালিয়ে যেতে হবে এবং একটি লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। আপনার কাছে আরেকটি শিক্ষার্থীদের জন্য আরেকটি উপদেশ হিসেবে জানতে, সেটি হচ্ছে আপনি তো একজন সফল ব্যক্তিত্ব, ক্যারিয়ারের সফলতা পেতে হলে আসলে কোনো যদি পরামর্শ থাকে আমাদের যারা চাকরি প্রার্থী আছে অথবা শিক্ষার্থী আছে তাদের জন্য যদি একটু বলেন। ক্যারিয়ারের বিষয়ে যদি বলে থাকি, আমরা যে ক্যারিয়ারেই থাকি না কেন অবশ্যই আমার অফিস ডিসিপ্লিন এবং আমি একজন সার্ভেন্ট হিসাবে আমাকে কোন বিষয়টি আমাকে দিয়েছেন, আমি যদি সরকারি চাকরি করে থাকি সরকার থেকে আমাকে কোন ডিসিপ্লিন বা কোন কাজের নির্দেশনা দিয়েছেন সেগুলো আমাকে আগে প্রথমে জানতে হবে এবং সেইভাবে আমাকে আমার যে দায়িত্বটুকু সেটুকু যদি আমি আমার দেশপ্রেমকে কাজে লাগিয়ে আমি এগিয়ে যেতে পারি, সততা থাকে এবং সিনসিয়ারিটি থাকে, আশা করি সকল ক্যারিয়ারে সফলতা করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। দর্শক, এবার জানবো দেশের কিছু চাকরির খবর।
সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।